ভালো স্কুলগুলো আছে, এই স্কুলগুলো যদি গ্রামের অঞ্চলে কোনো শাখা প্রশাখা যদি দেওয়া হবে কিনা, তাহলেই আমাদের শিক্ষার গ্রামগঞ্জের শিক্ষা এবং স্বাস্থ্যর উপকৃত হবে। আমি জানতে চাই ওইখানে কি আমাদের ভালো ভালো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমরা যেসব মা বাবা প্রতিযোগিতা করছি ওই স্কুলগুলো পড়ার জন্য, এগুলা কি এলাকা ভিত্তিক যাবে কি না? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি রেহান আক্তার শিরিন, আহ্বায়ক ইডেন মহিলা কলেজ ছাত্রদল। আমার প্রশ্ন হলো, একটা প্রশ্ন তো হলো বোধহয় এই যে খাল খনন এবং শিক্ষা, এটার উত্তর আমরা পেয়ে তারপরে আমার মনে হয় দ্বিতীয় প্রশ্নতে যাই। আপনি যে জিনিসটা জিজ্ঞেস করেছেন বা বলেছেন, আপনারা খেয়াল করে দেখবেন যে বিএনপি প্রতিটি সময় কিন্তু প্রতিটি তার শাসনকালের প্রত্যেকটা মেয়াদেই পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব অগ্রাধিকার দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব শুধুমাত্র খাল কাটার কাজই করেননি, তিনি কিন্তু বৃক্ষায়ন এবং ফলজ বনজ দুই রকম গাছ লাগানো এবং গ্রামের রাস্তার পাশে গাছ লাগিয়ে সেই গাছের ইজারা প্রথা প্রস্তাব কিন্তু ওনার সময় ছিল, যার ফলে বাংলাদেশকে সবুজায়ন করার ক্ষেত্রে ওনার সময়কার অবদান রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা দুটো কিন্তু গুরুত্বপূর্ণ ইতিহাস, আমাদের উদাহরণ আমাদের কাছে আছে। আপনারা জানেন যে পলিথিন একসময় ব্যান করা হয়েছিল। বাংলাদেশে পলিথিনের ব্যাগ বা পলিথিন, সবচেয়ে পাতলা পলিথিন ব্যবহার কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়কালে। সেই সময় পরিবেশ এবং বন মন্ত্রণালয় থেকে এটি করা হয়েছিল। এর সাথে সাথে আপনারা জানেন যে ঢাকা শহরে একসময় 2 স্ট্রোক ইঞ্জিনের 3 চাকা বিশিষ্ট 3 হুইলার গাড়ি চলতো, যেটাকে আমরা সিএনজি বলি। এটির বিষাক্ত ধোঁয়ায় পুরো ঢাকা শহর ছিল বাংলাদেশের পৃথিবীর অন্যতম সবচেয়ে জঘন্য পরিবেশ কলঙ্কিত একটি রাজধানী। সেটি কিন্তু সেই সময় আমরা সেই অপবাদ থেকে ঘুচাতে পেরেছিলাম, কারণ তখন 2 স্ট্রোক যে সমস্ত 3 চাকার ইঞ্জিন ছিল সেই সমস্ত গাড়িগুলোকে কিন্তু ঢাকা শহরে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আমাদের এই বর্তমান রূপকল্পেও কিন্তু পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ আমরা জানি আগামী পৃথিবী নির্ভর করছে টিকে থাকা পরিবেশের উপরে। পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে পৃথিবী টিকবে না। ফলে এই গুরুত্বের কথা 31 দফার অনেকগুলো দফাতে এটা বর্ণনা করা হয়েছে। এবং খাল খনন কর্মসূচির কথা যেটা আছে আগে ছিল, এটিকে পুনরায় চালু করা হবে এই কারণে, যাতে যদি কোনো কারণে আমরা যে পানির ক্ষেত্রে যদি কোনো সংকটে পড়ি, তাহলে আমরা যেন আমাদের পানির সংরক্ষণ সেটি আমাদের প্রাত্যহিক ব্যবহার এবং কৃষিকাজে ব্যবহারের জন্য যেন সেটার ব্যাপার নিশ্চিত করা যায়। ফলে খাল খনন কর্মসূচি আবার পুনরায় শুরু করা হবে, এটি বিএনপির অঙ্গীকার। আসসালামু আলাইকুম, আমি রেহান আক্তার শিরিন, আহ্বায়ক ইডেন মহিলা কলেজ ছাত্রদল। আমার প্রশ্ন হলো, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বিগত রাষ্ট্র পরিচালনা করেছিল, তখন আমরা দেখেছি খাদ্যের বিনিময়ে শিক্ষা ছিল এবং বিনা বেতনে 8ম শ্রেণী পর্যন্ত মেয়েদের পড়াশোনার সুযোগ ছিল। পরবর্তীতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা হয়েছিল এবং মেয়েদেরকে উপবৃত্তির ব্যবস্থা করেছিল বিএনপির চেয়ারপারসন। আমার প্রশ্ন হলো যে আমরা যখন বিএনপি জনসমর্থনের একটি দল এবং বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে এবং এই রেওয়াজটা বা আমাদের আবার কি পুনরাবৃত্তি হবে কিনা, এটা আমি আমার বিএনপি চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে আমার প্রশ্ন এটা। এবং আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল আমরা দেখতে পেরেছিলাম যে তাদের আমলে যে নারীদের একটা প্রশ্ন করাই ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার মনে হয় আপনার এই প্রশ্নের উত্তর বোধহয় এর ভিতরে আপনি মঞ্চ থেকে পেয়ে গিয়েছেন। স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে শিক্ষা পলিসি সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য যে সকল উদ্যোগ আমরা অতীতে নিয়েছি দেশ পরিচালনার সময়, ভবিষ্যতে আসলে সেগুলো তো আমরা করবোই ইনশাল্লাহ। সাথে আরো যেগুলো প্রয়োজনীয় সেইগুলো আমরা ইন্ট্রোডিউস করব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট এ কে মোহাম্মদ ফারুক নয়ন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা ঘোষণা করেছেন রাষ্ট্র মেরামতের জন্য, আমরা স্বাগত জানাই। আমি যেহেতু আইন পেশায় আছি, আমার প্রশ্নটা আইন বিষয়ী হবে। 10 দফায় মাননীয় চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন যে বিচার বিভাগ পৃথকীকরণ বিষয়ে উচ্চ আদালতের যে একটা ডিরেকশন আছে 1999 সালের, তার আলোকে একটা জুডিশিয়াল কমিশন হবে, যাতে করে বিচার বিভাগের দীর্ঘসূত্রীরা হয়। কিন্তু আরেকটা কথা আছে লাস্টে, যে সুপ্রিম কোর্টের যে ঝামেলা আছে সেই ঝামেলাটা দূর করার জন্য সুপ্রিম কোর্টের জন্য একটা আলাদা মন্ত্রণালয় গঠিত হবে।
বর্তমানে আমার প্রশ্নটা হলো, বর্তমানে তো আমাদের একটা মন্ত্রণালয় আছে, আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়। তো ওইখানে কি আইন বিষয়টা কি উঠে যাবে ওইখান থেকে, এখানে নাকি আইনটা এখানে চলে আসবে আমাদের এই যে সুপ্রিম কোর্টের শাখায়? এই দুটা মন্ত্রণালয়ের বিষয়ে কন্ট্রাডিক্টরি কিছু হবে কিনা, এটা একটা। আর 6 দফায় যে বলা হয়েছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, উচ্চকক্ষে মাননীয় চেয়ারম্যান সাহেব বলেছেন যে জ্ঞানী গুণী দার্শনিক বিজ্ঞানী তাদেরকে ইনক্লুড করা হবে, সেটা ভালো উদ্যোগ, ইনিশিয়েটিভ ভালো, আমরাও সাপোর্ট করি। কিন্তু ওই উচ্চকক্ষের সংখ্যাটা কত হবে, এটা একটা প্রশ্ন ছিল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার মনে হয় আপনার মধ্যে একটু ভুল হয়েছে এই জায়গায়। সুপ্রিম কোর্টের জন্য আলাদা কোনো মন্ত্রণালয় করা হবে এরকম কোনো কথা নেই। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে জুডিশিয়াল কমিশন গঠন করা হবে এই বিচার বিভাগকে প্রশ্নহীন রাখার জন্য,